বিক্রিয়ার হার কোন পর্যন্ত পড়ছিলাম, যে বিক্রিয়ার হারের উপর যে কোন কোন বিষয় নির্ভর করে। ঠিক আছে। বিক্রিয়কের ঘনমাত্রা, চাপ, তাপমাত্রা, আলো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং অনুঘটক বা প্রভাবক। আচ্ছা, এটা গেল। এখন বিক্রিয়ার হারের উপর যে তাপমাত্রার প্রভাবটা, এটা একটু পড়বা। হ্যাঁ, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। তো এটা আবিষ্কার করছে হলো বিজ্ঞানী আরহেনিয়াস। তিনি সর্বপ্রথম বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার যে প্রভাবটা, এটা নিয়ে আলোচনা করছেন। হ্যাঁ। তো আরহেনিয়াস বলছিলেন কি, যে তাপমাত্রা বৃদ্ধি পেলে, তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ার হারও কি বৃদ্ধি পায়। তখন তিনি বলছেন যে পরীক্ষা করে দেখছেন প্রতি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার দ্বিগুণ থেকে 3 গুণ বৃদ্ধি পায়। দ্বিগুণ থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে তিনি তিনটা। কয়টা কারণ? তিনটা কারণ। কারণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? গতিবেগ। তিনটা কারণ। তাহলে 1 নম্বর কারণটা কি? অণুগুলোর বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। অণু বা আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়। 2 নম্বর কারণ কি? তাদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে অধিক সংখ্যক অণু অধিক সংখ্যক অণু প্রয়োজনীয় সক্রিয় শক্তি লাভ করতে পারে। অধিক সংখ্যক অণু প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করতে পারে। সক্রিয়ণ শক্তি লাভ করতে পারে। তাহলে কি কি তিনটা পয়েন্ট? অণুগুলোর মধ্যে গতিবেগ বৃদ্ধি পায়, সংঘর্ষের হার বৃদ্ধি পায়, এবং অধিক সংখ্যক অণু প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করতে পারে। এখান থেকে একটা কথা আমরা দেখতেছি, সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তিটা কি, এটা নিয়ে আলোচনা করব। বাংলা কথায় বলতে গেলে, ধরো, সক্রিয় শক্তি মানে হচ্ছে যেই শক্তিটা অর্জন করলে বিক্রিয়ার যে অণুগুলো আছে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ধরো একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য তোমার একটা নির্দিষ্ট শক্তি প্রয়োজন হয়। তো শক্তির মান যদি বেশি হয় তাহলে কি হবে? বেশিরভাগ অণু সেই শক্তিটা অর্জন করতে পারবে না। ধরো শক্তির মান একটাতে আছে 100 কিলো জুল পার মোল, আর একটাতে আছে 200 কিলো জুল পার মোল। এখন অণুগুলো কোথায় আগে যাবে? কোন শক্তিটা আগে গ্রহণ করতে পারবে বা অর্জন করতে পারবে? যেখানে তোমার শক্তির মানটা কম। শক্তির মানটা বেশি হলে কি হবে? সেই সংখ্যক এনার্জিটা তারা অর্জন করতে পারবে না। তার মানে অধিক সংখ্যক অণু যদি বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় তাহলে অবশ্যই সক্রিয়ণ শক্তি কমতে হবে। সক্রিয়ণ শক্তি বেশি হইলে অধিক সংখ্যক অণু সেখানে অংশগ্রহণ করতে পারবে না। তার মানে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি হচ্ছে সেই শক্তি
যেখানে বিক্রিয়ার সময় বিক্রিয়ক যে অণুগুলো আছে তারা যেই শক্তিটা অর্জন করলে সেখানে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, দাঁড়া 1 মিনিট একটু। আচ্ছা দেখো, আরহেনিয়াসের যে সমীকরণটা ছিল, আরহেনিয়াসের সমীকরণ এটা একটু দেখো। আরহেনিয়াসের সমীকরণ এটা কোনটা? কে ইকুয়াল টু এ ইন্টু ই মাইনাস ইএ বাই আর টি। এখানে ইএ মানে কি? এটা মানে সক্রিয়ণ শক্তি, বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি। আর মানে কি? এটা মানে তো গ্যাস ধ্রুবক, সবাই জানি আমরা, সার্বজনীন গ্যাস ধ্রুবক। টি মানে তো তাপমাত্রা। ওকে, এখন দেখো, বিক্রিয়ার হারের উপর এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের যে সমীকরণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আগে আপাতত বেসিক টুকু পড়াই। ঘনমাত্রার প্রভাব, বিক্রিয়কের উপর ঘনমাত্রার প্রভাব, বিক্রিয়কের উপর ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রা মানে কি? আমাদের জানতে হবে যে বিক্রিয়ার হার কিন্তু ঘনমাত্রার সমানুপাতিক। অর্থাৎ যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায়, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া মানে কি? অধিক সংখ্যক বিক্রিয়ক কি হবে? উৎপাদে পরিণত হবে। তখন ভরক্রিয়া যে সূত্রটা আছে, ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা জানি যে কোনো বিক্রিয়ার হার তার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। ঠিক আছে। বিক্রিয়ার হার কার সমানুপাতিক? বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। আচ্ছা, সক্রিয়ণ শক্তি কি? সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি মানে অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে একটা পদার্থ বা একটা অণু বিক্রিয়ার সময় একটা ন্যূনতম যেই শক্তিটা অর্জন করলে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখবো? বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হওয়া হওয়ার কালে বিক্রিয়ক অণু, বিক্রিয়ক অণুগুলোকে কি করতে হয়? একটা ন্যূনতম শক্তি লাভ করতে হয়। একটা ন্যূনতম শক্তি লাভ করতে হয়। এটাকে বলা হয় সক্রিয় শক্তি। তাহলে আমরা এতক্ষণ বললাম যে সক্রিয় শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়ার হার অবশ্যই কমবে। কারণ তোমার শক্তি বেশি লাগতেছে। শক্তি বেশি লাগলে কি অনেক সংখ্যক অণুকে সেখানে আসতে পারবে? পারবে না, অর্জনও করতে পারবে না। তো বিক্রিয়ার হারটাও কমে যাবে। তাহলে বিক্রিয়ার হারের সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে বিক্রিয়ার হার ব্যস্তানুপাতিক সক্রিয়ণ শক্তি। ঠিক আছে।
একটা প্রভাবকের ভূমিকাটা পড়ি। প্রভাবকের ভূমিকাটা কি? প্রভাবক কাকে বলে? সক্রিয় শক্তির যে সমীকরণটা আছে, এবং এটাতে যে অঙ্কগুলো আছে, এবং ওই যে আগের দিন যে করছিলাম বিক্রিয়ার হারের যে অঙ্কগুলো, সেগুলো পরের ক্লাসে সব করব অঙ্কগুলো। এক ক্লাসে সব অঙ্কগুলো করে ফেলবো, হ্যাঁ। আর বেসিক খুঁটিখাটি গুলো আজকে দেখবো, প্রভাবকের ভূমিকাগুলো, এবং হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায় যে আমাদের তাপ উৎপাদিত তাপহারী বিক্রিয়াগুলো আছে সেগুলো একটু দেখবো। প্রভাবক বা অনুঘটক, প্রভাবক বা অনুঘটক। প্রভাবকটা কি? প্রভাবকটা হচ্ছে যারা উভমুখী বিক্রিয়ায় উপস্থিত থাকে এবং বিক্রিয়ার হারকে কি করে, হ্রাস করতে পারে, বৃদ্ধি করতে পারে, এবং বিক্রিয়া শেষে কি করে, নিজে অপরিবর্তিত থাকে। বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, কিন্তু সাম্যাবস্থায় পরিবর্তন করতে পারে না। কি বলছি? যে সকল পদার্থ, যে সকল পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে, উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে, আজকে করাইতাম ওগুলো, বাট ওরা যেহেতু নাই, অঙ্কগুলো একসাথে করলে সুবিধা। বিক্রিয়া গতিকে হ্রাস বৃদ্ধি করতে পারে। ভাইয়া একদিন পরিমাণগত সিকিউ করায়েন। পরিমাণ কত? হ্যাঁ, ওটা তো করাবোই। হুম। এটা একটু এটা অর্ধেক শেষ করি আগে, তারপরে ওইটা হচ্ছে কি করাবো। আচ্ছা। এটা অর্ধেক, আর আর দুই তিনটা ক্লাস নেই এটা, তারপরে এটার অর্ধেক শেষ করব, তারপরে ওইটা আবার পড়াবো না। তাহলে যে সকল পদার্থে বিক্রিয়ার উপস্থিত থেকে বিক্রিয়া গতিকে হ্রাস বৃদ্ধি করে, এবং বিক্রিয়া শেষে, এবং বিক্রিয়া শেষে নিজে কি থাকতে পারে, অপরিবর্তিত থাকতে পারে, অপরিবর্তিত থাকতে পারে, তাকে বলা হয় প্রভাবক। আরেকটা কথা নোট করতে পারো, সেটা হচ্ছে যারা সাম্যাবস্থার পরিবর্তন করতে পারে না, সাম্যাবস্থার পরিবর্তন করতে পারে না, তারাই হচ্ছে প্রভাবক। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা তিনটা বৈশিষ্ট্য অলরেডি পাইলাম, যে বিক্রিয়ার গতিকে কি করতে পারে, হ্রাস বৃদ্ধি করতে পারে, বিক্রিয়া শেষে কি হয়, নিজে অপরিবর্তিত থাকে, এবং সাম্যাবস্থা কি করতে পারে না, পরিবর্তন করতে পারে না। এই তিনটা বৈশিষ্ট্য আছে। 4 নম্বর বৈশিষ্ট্যটা কি? 4 নম্বরটা হচ্ছে প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। কার্যকারিতা কি? অত্যন্ত সুনির্দিষ্ট, কারণ একটা প্রভাবক একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য ফিক্সড থাকে। সেটা অন্য বিক্রিয়ায় যে প্রভাবক হিসেবে ইউজ করলে কোনো কাজ করবে না। বুঝতে পারছো? অর্থাৎ প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট প্রভাবক লাগবে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তারপরে প্রভাবকের আরেকটা বৈশিষ্ট্য কি বলতো? প্রভাবক কোনো বিক্রিয়া শুরু বা শেষ করতে পারে না। প্রভাবক বিক্রিয়া শুরু বা শেষ করতে পারে না, শুরু বা শেষ করতে পারে না। কিন্তু আমরা নির্দেশক পড়ছিলাম, মনে আছে? নির্দেশকের মধ্যে পড়ছিলাম যে একটা নির্দেশকের কাজ হচ্ছে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে। সমাপ্তি বিন্দু বলতে যে বিক্রিয়াটা যে শেষ হয়ে গেছে, এটা সে তার রং পরিবর্তনের মাধ্যমে প্রকাশ করতে পারে। বাট প্রভাবকের কাজ কিন্তু এটা না। প্রভাবক জাস্ট কি করবে, বিক্রিয়ার গতিকে, এটা সম্মুখমুখী হোক বা পশ্চাৎমুখী হোক, যে কোনো বিক্রিয়ার হারকে কি করবে, সে বৃদ্ধি করতে পারে। অর্থাৎ উভমুখী বিক্রিয়াগুলো আছে না, যারা বিক্রিয়ক এবং উৎপাদ পরস্পর যে বিক্রিয়ার হারটা সমান, সে উভমুখী বিক্রিয়াতে কি করতে পারে, গতিটাকে হ্রাস বৃদ্ধি করতে পারে। বাট বিক্রিয়া শুরু করতে পারবে না, শেষ করতে পারবে না, এবং সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারবে না। এই এগুলো হচ্ছে তোমাকে বেসিক কথা মনে রাখতে হবে, যে প্রভাবকের কাজ। এরপরে দেখো,
প্রভাবকের আরো কাজ আছে। এখন প্রভাবক মূলত কোন ব্লকের মৌল হয়? প্রভাবক মূলত ডি ব্লকের মৌল। প্রভাবক মূলত ডি ব্লকের মৌল। প্রভাবকের মূলত প্রভাবক মূলত ডি ব্লকের মৌল। ডি ব্লকের মৌল কারা? যেমন আহ ক্রোমিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল। এরা হচ্ছে তোমার প্রভাবক হিসেবে বেশি কাজ করে। ঠিক আছে। এছাড়াও যাদের অষ্টক অপূর্ণ, এরাও কাজ করতে পারে। যাদের অষ্টক অপূর্ণ, যাদের অষ্টক অপূর্ণ আছে তারাও কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে। তারাও প্রভাবক হিসেবে কাজ করতে পারে। এখন প্রভাবকের আহ শ্রেণী বিভাগটা পড়বো আমরা। প্রভাবকের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ এক নাম্বার হচ্ছে কার্যভিত্তিক। কার্যভিত্তিক ভাবে তোমার চারটা শ্রেণী আছে। কার্যভিত্তিক ভাবে, কার্যভিত্তিক ভাবে চার শ্রেণীতে ভাগ করা হয়েছে। চার শ্রেণী। একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক মানে যারা শুধুমাত্র কি করতে পারে, বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করতে পারে। যেসব প্রভাবক প্রভাবক কি করে, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে, তারাই হচ্ছে ধনাত্মক প্রভাবক। তাহলে যখন তোমার পটাশিয়াম ক্লোরাইড, এই যে পটাশিয়াম ক্লোরাইডটা যখন উত্তপ্ত করব তখন সে কি হয়? পটাশিয়াম ক্লোরাইড যোগ অক্সিজেন। তো এখানে সমতা করলে এখানে হয় তোমার 2, এখানে দেব 2, এখানে দেব 3। ঠিক আছে। তো প্রভাবক কি দেব? MnO2। MnO2 এটা একটা ধনাত্মক প্রভাবক। MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আরেকটা আছে তোমার চিনির আদ্র বিশ্লেষণ। চিনির আদ্র বিশ্লেষণ। চিনি মানে কি? চিনি মানে হচ্ছে সুক্রোজ। C12H22O11, এটা হলো চিনি। এটাকে তুমি এখন ভাঙবা, আদ্র বিশ্লেষণ করবা, তখন কি উৎপন্ন হবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হবে। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তুমি যদি চিনিকে ভাঙো, চিনিকে ভাঙলে কি হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এখানে একটা প্রভাবক থাকে, তার নাম হলো H+। H+ একটা আয়ন থাকে, সেটাই হচ্ছে ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে। আদ্র বিশ্লেষণ মানে কি? পানিতে ভাঙন। পানিতে ভাঙবে। বুঝতে পারছো? পানিতে ভাঙবে। আচ্ছা, এরপরে দেখো, লেখা শেষ। হ্যাঁ ভাইয়া, লেখা শেষ। আচ্ছা, এখন দেখো ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক 2 নাম্বার কি? ঋণাত্মক প্রভাবক মানে, ঋণাত্মক মানে কি? নেগেটিভ। যারা বিক্রিয়ার গতিকে কি করতে পারে? বৃদ্ধি করবে না, তারা হ্রাস করবে। কি করবে? হ্রাস করে দিবে বিক্রিয়ার গতিকে। হ্রাস করবে, জাস্ট আমরা এখানে লিখবো হ্রাস করবে বিক্রিয়ার গতিকে। গতিকে হ্রাস করবে। ঠিক আছে। বিক্রিয়ার গতিকে হ্রাস করবে, তারা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। যেমন আহ তোমার যদি উদাহরণ বলতে, তাহলে কি বলবা? যেমন ফসফরিক অ্যাসিড, এটা একটা ঋণাত্মক প্রভাবক। ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন। গ্লিসারিন এরা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। ঠিক আছে। ধরো এটা ক্লোরোফর্ম, এটার নাম কি? ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মকে তুমি যদি খোলা জায়গায় রাখো বা সংরক্ষণ করে না রাখো, তাহলে এই ক্লোরোফর্ম থেকে একটা গ্যাস উৎপন্ন হয়, তার নাম ফসজিন গ্যাস। কি গ্যাস? ফসজিন গ্যাস। বা
ফসজিন, এই জানো ফসজিন গ্যাসের সংকেতটা কি বলতো? COCl2। হ্যাঁ, এটাই। তো এখান থেকে যে ফসজিন গ্যাসটা উৎপন্ন হইলো, এখানে একটা প্রভাবক থাকে, তার নাম ইথানল। ইথানলটা হচ্ছে তোমার কি ঋণাত্মক প্রভাবক একটা, ঋণাত্মক প্রভাবক। তারপর আর কি আছে, অ্যানিসল আছে, অ্যানিসল একটা ঋণাত্মক প্রভাবক, অ্যানিসল। সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। তারপর কি, এই যে এগুলোই পড়বা, যে কোনটা কোনটা ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে এই যে ইথানল, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গ্লিসারিন, অ্যানিসল, সোডিয়াম বেনজয়েট। তোমাকে যদি উদাহরণ দিতে বলে, তাহলে এইটা একটা দিবা। আরেকটা দিবা হচ্ছে তোমার এই যে H2O2, এইটা আছে না, পারক্সাইড। এইটার বিয়োজন হ্রাস, এইটার কি, এটার বিয়োজন হ্রাস পাবে। কোন প্রভাবের কারণে বিয়োজন হ্রাস পাবে? কার কারণে পাবে বলো তো? ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলোর কারণে। ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এদের কারণে এটার বিয়োজনটা হ্রাস পাবে। বুঝতে পারছো? এটা এই উদাহরণটা দিয়ে দিবা, খ নাম্বারে আসে। হুম। তাহলে H2O2 প্রভাবক যদি তোমার এটা দাও, তাহলে তোমার বিয়োজনটা হ্রাস পায় তখন। এটা যদি বিয়োজিত হয় তাহলে কি উৎপন্ন হয় বলো তো? পানি আর অক্সিজেন। কি উৎপন্ন হবে? পানি আর অক্সিজেন, এটা দিবা। পানি আর অক্সিজেন উৎপন্ন হবে। আচ্ছা, এখন দেখো অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। হুম। অটোপ্রভাবক বা স্বপ্রভাবক, অটো বা স্বপ্রভাবক মানে হচ্ছে তুমি একটা আহ জারক, এটার নাম জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে এই ম্যাঙ্গানিজটা হচ্ছে স্বপ্রভাবক। কি হবে স্বপ্রভাবক? আমরা দেখি একটু। অক্সালিক অ্যাসিডের সংকেত চিহ্ন, অক্সালিক অ্যাসিড কোনটা? অক্সালিক অ্যাসিড হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। COOH, H সি। তো অক্সালিক অ্যাসিডের সাথে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে, কি করে? বিক্রিয়া করে, সাথে থাকে সালফিউরিক অ্যাসিড, কি থাকে? সালফিউরিক অ্যাসিড। তো এখান থেকে কি হয়? এখান থেকে যে সমতা করলে, মনে আছে কি তোমাদের? ওই যে ইয়াতে পড়ছিলাম পরিমাণগত রসায়নে, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? 5। তাহলে 5 যাবে এখানে, এটারটা হচ্ছে এটারটা হচ্ছে 2, 2 যাবে এখানে। ঠিক আছে, 2 গেল এখানে, সমতা করলো হয়ে গেল। পটাশিয়াম সালফেট হবে, সাথে কি হবে? 2 ম্যাঙ্গানিজ সালফেট, প্লাস 10 অণু কার্বন ডাইঅক্সাইড, প্লাস 8 অণু পানি। 8 অণু পানি দিলে এখানে হবে 3 অণু সালফিউরিক অ্যাসিড। কারণ সালফেট তিনটা আছে, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে। এই যে তোমার বিক্রিয়াটা হইলো, এই বিক্রিয়ার মধ্যে কোনো প্রভাবক লাগবে না। কারণ কি জানো? Mn এখানে 7+, এটার কত? 7+, এখানে হয়ে গেছে তোমার কি 2+। এই যে Mn2+টা না, এইটাই বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতেছে। এই জন্য এটাকে বলা হয় স্বপ্রভাবক। এই জন্য বাইরে থেকে আলাদা করে প্রভাবক দেওয়ার দরকার হবে না, কারণ Mn2+ নিজেই কি করবে? প্রভাবক হিসেবে কাজ করবে। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন কোনো পদার্থ নিজেই প্রভাবকের মতো কাজ করে এবং বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। বুঝতে পারছো? অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায়
উৎপন্ন বিক্রিয়ায় উৎপন্ন উৎপন্ন পদার্থের একটি নিজেই পদার্থের একটি নিজেই কি হয় বলতো, প্রভাবকের ধর্ম সম্পন্ন করে বা প্রভাবকের মতো কাজ করে, প্রভাবকের মতো কাজ করে এবং বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে এবং বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, তাকে বলা হয় স্বপ্রভাবক। ঠিক আছে। তাহলে এখানে স্বপ্রভাবক কোনটা? Mn2 প্লাস। তুমি যদি Mn7 প্লাস বলো তাহলে কিন্তু ভুল হবে, কারণ উৎপন্ন হয়েছে কিন্তু Mn2 প্লাস, সুতরাং এইটাই হলো স্বপ্রভাবক হিসেবে কাজ করবে। তো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণটা কি বলতো? গোলাপি বর্ণ। কি বর্ণ? গোলাপি বর্ণ। বিক্রিয়ার পরে এটা কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়, বর্ণটা নষ্ট হয়ে যায়, গোলাপি বর্ণটা নষ্ট করে ফেলে। আচ্ছা, লেখা শেষ। আসো এখন আবিষ্ট প্রভাবক সম্পর্কে জানি। আবিষ্ট প্রভাবকটা কি? আবিষ্ট প্রভাবক, আবিষ্ট প্রভাবকটা কি বলতো? একটা উদাহরণ দিয়ে বুঝাইলে সহজ হবে। ধরো আহ সোডিয়াম সালফেট যোগ অক্সিজেন, দুইজনই হচ্ছে এটা, সোডিয়াম সালফেট না দিয়ে সোডিয়াম সালফাইড দেই। সোডিয়াম সালফাইড যোগ অক্সিজেন, এটা হলো অ্যাকোয়াস, এটা হচ্ছে গ্যাস। বিক্রিয়া করার পরে এখানে কোনো বিক্রিয়া ঘটবে না। এখানে কি? কোনো বিক্রিয়া ঘটবে না, এখানে কোনো বিক্রিয়া ঘটবে না। তো ধরো আহ প্রথমে এখান থেকে উৎপন্ন হইলো সোডিয়াম সালফেট। এখন সোডিয়াম সালফেট যখন উৎপন্ন হইলো, তাকে তুমি বিক্রিয়া করাইলা কার সাথে? বিক্রিয়া করাইলা হলো সোডিয়াম আর্সেনাইট। কার সাথে? সোডিয়াম আর্সেনাইট প্লাস অক্সিজেন। এখানে কোনো বিক্রিয়া হবে না, কোনো বিক্রিয়া হবে না, এইখানে কোনো বিক্রিয়া সংঘটিত হবে না, কোনো বিক্রিয়া সংঘটিত হবে না, বিক্রিয়া হবে না এটা। সোডিয়াম সালফেট আর সোডিয়াম আর্সেনাইট প্লাস অক্সিজেন, কোনো বিক্রিয়া হইতেছে? হইতেছে না। কিন্তু তুমি যদি এই যে এইটা সোডিয়াম সালফাইড সাথে সাথে তুমি সোডিয়াম আর্সেনাইট, এটার নাম সোডিয়াম আর্সেনাইট, ঠিক আছে, সাথে নিলা অক্সিজেন। প্রভাবক গুলো আমাদের লাগবে না এখানে, প্রভাবক কোনটা একটু পরে বুঝতে পারবা। এখানে উৎপন্ন হবে কি? সোডিয়াম সালফেট যোগ Na3SSO4। তাহলে আর্সেনাইট এখান থেকে হবে আর্সেনেট, ঠিক আছে, এখানে এটা উৎপন্ন হলো সোডিয়াম আর্সেনেট। আচ্ছা, তাহলে আর্সেনেটের সাথে বিক্রিয়া করলো কে? এই যে এইটা সোডিয়াম সালফাইড, সাথে ছিল অক্সিজেন, এখন বিক্রিয়া করতেছে, তখন কেন করলো না? কারণ কি? এইটাই হলো আবিষ্টের প্রভাবক, এটার নাম আবিষ্টের প্রভাবক, যার প্রভাবে আরেকটা বিক্রিয়া করে। যেই প্রভাবকের প্রভাবে বা যেই বিক্রিয়কের প্রভাবে একটা বিক্রিয়কের সাথে আরেকটা বিক্রিয়ক কি করে? বিক্রিয়া করে, তার নামই হচ্ছে আবিষ্টের প্রভাবক। যেমন ধরো এই যে আর্সেনাইট, এটার সাথে অক্সিজেন বিক্রিয়া করছে। কেন বিক্রিয়া করছে? কারণ প্রভাবক হিসেবে এইটা কাজ করছে।
কিন্তু এই যে 2 নাম্বার যে কথাটা লিখছি, 2 নাম্বারে সোডিয়াম সালফেট ডট প্লাস কি লিখছি আমরা, আর্সেনাইড, এখানে কোনো বিক্রিয়া করা নাই, কারণ এখানে কোনো আবিষ্ট প্রভাবক নাই, যার কারণে সে বিক্রিয়াটা করবে অক্সিজেনের সাথে। ঠিক আছে। আবিষ্ট প্রভাবক কিন্তু সোডিয়াম সালফাইড, নট সোডিয়াম সালফেট, এটা কিন্তু ভুল করা যাবে না। সোডিয়াম সালফাইড হচ্ছে আবিষ্ট প্রভাবক, সালফেট না। হ্যাঁ। আচ্ছা, এইটা আমি একটা মনে রাখবো। তাহলে দেখো, কোন বিক্রিয়ায় একটা বিশেষ বিক্রিয়কের প্রভাবে যদি অপর বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো বিক্রিয়ক বিক্রিয়া করে, তাই হচ্ছে আবিষ্ট প্রভাবক। কিন্তু পৃথকভাবে তাদের কোনো বিক্রিয়া ঘটবে না। তার মানে কি বলছি, এইটার প্রভাবে সোডিয়াম যে আর্সেনাইড এটার সাথে অক্সিজেন বিক্রিয়া করছে। কারণ কি? কারণ এখানে আবিষ্টের প্রভাবক এইটা আছে, বাট এইখানে করতে পারে নাই কারণ এখানে আবিষ্টের প্রভাবক নাই। এইটা হলো মেইন থিম এখানে। তাহলে এই যে সোডিয়াম সালফাইড এটা হচ্ছে আবিষ্টের প্রভাবক। ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কি বলবা? কোন বিক্রিয়ায় একটি নির্দিষ্ট বিক্রিয়কের প্রভাবে, বিক্রিয়কের প্রভাবে তার অপর একটি, তার অপর একটি বিক্রিয়কের সাথে তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে, তৃতীয় কোনো পদার্থের বিক্রিয়া ঘটে, কিন্তু পৃথকভাবে তাদের কোনো বিক্রিয়া ঘটে না, কিন্তু পৃথকভাবে তাদের কোনো কি ঘটে না, তাদের কোনো বিক্রিয়া ঘটে না, তাকে বলা হয় আবিষ্ট প্রভাবক। সমস্যা কোনো বুঝতে? সমস্যা থাকলে বলতে পারো, কারণ এটা না বুঝে স্বাভাবিক, প্রথমবারের মতো। আর বুঝলে তো ভালোই। আবিষ্ট প্রভাবকটা কি তাহলে? একটার প্রভাবে আরেকটা বিক্রিয়া করবে। ঠিক আছে, এটাই বাংলা কথা। একটার প্রভাবে আরেকটা বিক্রিয়া করবে এবং গতিটা বৃদ্ধি করবে আর কি ওটার। আচ্ছা, এবার আসো প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর, এটা কি? প্রমোটর মানে কি? কিছু একটা প্রমোট করতেছে বা সহায়তা করতেছে। অর্থাৎ যেসব পদার্থ বা যেসব মৌল কি করে, প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে, তাকে বলা হয় প্রভাবক প্রমোটর। জাস্ট সে একটা কাজই করবে, একটা প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়াবে। সে কিন্তু নিজে প্রভাবক হিসেবে কাজ করবে না, সে নিজে কাজ করবে না, বাট সে সহায়তা করবে কি করতে, তার কার্যকারিতা বৃদ্ধি করতে বা তার ক্ষমতা বৃদ্ধি করতে। ঠিক আছে। অর্থাৎ যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে, যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বা প্রভাবে, বা প্রভাবে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবনের, বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবকের কি হয়, প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায়।
প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে বলা হয় প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া যে উৎপাদন করা হয়, অ্যামোনিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে হেবারবস পদ্ধতি। কি পদ্ধতি? হেবারবস পদ্ধতি। ঠিক আছে। তো হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। এখানে প্রভাবক থাকে হচ্ছে আয়রন। কি থাকে? প্রধান প্রভাবক। প্রধান প্রভাবকের নাম কি? আয়রন বা ফেরাস। আর তার যে কার্যকারিতা, এটা বৃদ্ধি করবে হলো মলিবডেনাম। কি করবে? মলিবডেনাম। তো উদাহরণ হিসেবে তোমরা দিবে মলিবডেনাম কি করবে? এই আয়রনের কার্যকারিতা বৃদ্ধি করবে। অর্থাৎ মলিবডেনামটা কিন্তু তোমার কোনো কাজ করবে না, অন্য কোনো কাজ করবে না, জাস্ট একটাই কাজ করবে, আয়রনের ক্ষমতাটাকে বাড়ায় দিবে, যাতে আয়রনটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে বেশি। তাহলে মলিবডেনামটা হলো একটা প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর। 2 নম্বরের কোশ্চেনে আসলে কিন্তু উদাহরণ সহ লিখতে হবে। এই যে হেবারবস পদ্ধতিতে যে তোমার অ্যামোনিয়া উৎপাদন করা হয়, এটা লিখতে হবে এখানে। পদ্ধতিটির নাম কি বলতো? হেবারবস পদ্ধতি। হেবার বোস পদ্ধতি। এখানে উৎপন্ন করা হয় কি? অ্যামোনিয়া। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করতে হবে, করে আমরা কি তৈরি করব? অ্যামোনিয়া। তাহলে প্রভাবক প্রমোটার বুঝলাম। আর একটা টপিক কি আছে? প্রভাবক বিষ। প্রভাবক বিষ। প্রভাবক বিষটা কি? বিষ মানে কি? বিষ খেলে যেমন মানুষ মরে যায়, তেমনি ভাবে প্রভাবক বিষটা হচ্ছে এমন একটা পদার্থ যার কারণে বিক্রিয়াটা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ যেই সব পদার্থের কারণে একটা বিক্রিয়া কি হইতে পারে? বন্ধ হয়ে যেতে পারে। কারণ কি? সে প্রভাবকের ক্ষমতাটাকে একদম হ্রাস করে দেয় অথবা বন্ধ করে দেয়। হ্যাঁ, তাহলে বিষ হচ্ছে কি করবে? যেসব রাসায়নিক পদার্থের কারণে কোনো প্রভাবকের প্রভাবন ক্রিয়াটা হ্রাস হয় অথবা একেবারে বন্ধ হয়ে যায়, তাকে বলা হয় প্রভাবক বিষ। এটা বানায় লিখতে পারবা ইজিলি। যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলবো? ধুলাবালি, আর্সেনিক, ধুলাবালি, তারপর সালফার গুঁড়া, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড, এটার নাম হলো আর্সেনিক অক্সাইড, H2O3। ঠিক আছে, এটা হলো আর্সেনিক অক্সাইড, আর্সেনিক অক্সাইড। এগুলো হচ্ছে প্রভাবক বিষের মতো কাজ করে। যেমন ধরো স্পর্শ পদ্ধতিতে, স্পর্শ পদ্ধতিতে কি তৈরি করা হয়? সালফিউরিক অ্যাসিড। কি তৈরি করা হয়? সালফিউরিক অ্যাসিড। তো এই পদ্ধতিতে প্রথমে সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অক্সিজেন। হ্যাঁ, এখানে সবাই গ্যাস, উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড। সমতা করলে এখানে দুই, এখানে দুই। তো এখানে প্রভাবকটা হলো প্লাটিনাম। প্রভাবকটা কি? প্লাটিনাম। অর্থাৎ প্লাটিনামের যে কার্যকারিতাটা আছে, এটাকে একদম হ্রাস করে দেয় কে? যা বলতো আর্সেনিক অক্সাইড। এখানে যদি আর্সেনিক অক্সাইড থাকে, তাহলে সে কি করে বলতো? প্লাটিনামের ক্ষমতা হ্রাস করে দেয়। ঠিক আছে। বুঝতে পারছো?
এবার আসো প্রভাবকের ভৌত এবং যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে, যেমন ধরো ভৌত অবস্থার ভিত্তিতে প্রভাবক সমূহকে দুই ভাগে ভাগ করা হয়। তাই লেখো বিক্রিয়ক, উৎপাদ ও ব্যবহৃত প্রভাবকের ব্যবহৃত প্রভাবকের ভৌত অবস্থার ভিত্তিতে প্রভাবক সমূহকে দুই ভাগে ভাগ করা হয়। প্রভাবক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সমসত্ব প্রভাবক, আর একটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। সমসত্ব প্রভাবক আর একটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। তাহলে ভৌত অবস্থার ভিত্তিতে, ভৌত অবস্থা কোনটা? কঠিন, তরল, গ্যাস, এগুলো ভৌত অবস্থা বলি আমরা, তাই না? আচ্ছা, তাহলে আমরা সমসত্বটা পড়ি আগে। এক নাম্বার সমসত্ব, উদাহরণ দিয়ে আমরা মনে রাখবো, হ্যাঁ, মুখস্থ করার হচ্ছে উদাহরণ দিয়ে পড়া ভালো। আচ্ছা, ধরো এটা হলো তোমার স্পর্শ পদ্ধতি এবং একটা আছে লেড প্রকোষ্ঠ পদ্ধতি। তো আমরা এখন পড়বো হচ্ছে লেড প্রকোষ্ঠ পদ্ধতি। লেড প্রকোষ্ঠ পদ্ধতি, সবাই গ্যাস এখানে। আচ্ছা, আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবা। এই পদ্ধতিটার নামটা কি? লেড প্রকোষ্ঠ পদ্ধতি। লেড প্রকোষ্ঠ পদ্ধতি। লেড প্রকোষ্ঠ পদ্ধতিতে কি হয় বলতো? বিক্রিয়ক এবং উৎপাদ এবং প্রভাবক সবাই একই দশায় থাকে। একই ভৌত দশা মানে হচ্ছে সবাই গ্যাসে আছে। সবাই কি আছে? গ্যাসীয় দশায় আছে। অর্থাৎ যেই প্রক্রিয়ায় বা যে প্রভাবনের ক্ষেত্রে আমরা দেখি প্রভাবক সহ সকল জিনিস, বিক্রিয়ক, উৎপাদ সবাই কি থাকে? একই দশায় থাকে বা একই ভৌত দশায় থাকে, তাকে বলা হয় সমসত্ব প্রভাবন। এই যে তোমার লেড প্রকোষ্ঠ পদ্ধতি, এই পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? সালফিউরিক অ্যাসিড। এই যে একটা ধাপ হয়ে গেছে, পরের ধাপে কি করা হবে? পানি যুক্ত করা হবে। পানি যুক্ত করলে আমরা সালফিউরিক অ্যাসিড পাবো। এই যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়েছে সালফার ডাইঅক্সাইড থেকে, এবং এখানে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়েছে? নাইট্রিক অক্সাইড। এটা কিন্তু নাইট্রিক অক্সাইড, এটার নাম কি? নাইট্রিক অক্সাইড। এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড না, হ্যাঁ, নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড। এই যে নাইট্রিক অক্সাইডটা আছে, এই অক্সাইডটা ব্যবহার করা হয়েছে। সবাই কিন্তু গ্যাসীয় দশায় আছে, সবাই একই দশায় আছে। সো যখন প্রভাবনের ক্ষেত্রে প্রভাবক সহ বিক্রিয়ক, উৎপাদ সবাই কি থাকবে? একই দশায় থাকবে। তারাই হচ্ছে সমসত্ব প্রভাবন। মনে থাকবে? আরেকটা উদাহরণ দেই। এখানে দেখো 2 নম্বর উদাহরণের ক্ষেত্রে C12H22O11, এটার নাম কি? সুক্রোজ। এটা ভেঙে তৈরি হয়ে গেছে। এখানে আমরা দেবো হচ্ছে পানি। এটা অ্যাকুয়াস। অ্যাকুয়াস। এখান থেকে পানি থেকে কি আসবে বলো তো? পানি থেকে আসবে H+। এটাও অ্যাকুয়াস। ভেঙে তৈরি হবে গ্লুকোজ। গ্লুকোজ C6H12O6 প্লাস C6H12O6, এটা হচ্ছে ফ্রুক্টোজ। এটাও অ্যাকুয়াস। এটাও অ্যাকুয়াস। তাহলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তো সবাই কি আছে বলতো? জলীয় দ্রবণে বা জলীয় দশায় আছে, অ্যাকুয়াস দশায় আছে। ঠিক আছে? সবাই কিন্তু একই দশায় আছে, অ্যাকুয়াস দশায় আছে সবাই। আর একটা উদাহরণ দিলে কি হয় বলতো? ধরো অ্যাস্টারের আদ্র বিশ্লেষণ। অ্যাস্টারের আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে অ্যাস্টারের আদ্র বিশ্লেষণ, এটা একটা অ্যাস্টার।
অ্যাকোয়াস, এটা হচ্ছে অ্যাকোয়াস। এখান থেকে আসছে এস প্লাস। উৎপন্ন হবে কি জানো? জৈব অ্যাসিড। কি উৎপন্ন হবে? জৈব অ্যাসিড প্লাস অ্যালকোহল। এটাও অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস। তারা সবাই জলীয় দ্রবণে আছে বা জলীয় দশায় আছে। বুঝতে পারছো? এটাকে বলা হয় অ্যাস্টারের আদ্র বিশ্লেষণ। তাহলে তোমরা যে কোনো দুইটা উদাহরণ দিবা যদি পরীক্ষায় আসে সমসত্ব প্রভাবনের। আহ খ নাম্বারে যে কোনো দুইটা উদাহরণ দিবা, সংজ্ঞা দিবা, তাহলে হয়ে যাবে। এবার আসো হচ্ছে অসমসত্ব প্রভাবন। লেখা শেষ নাকি? না হলে বইলো। লেখা শেষ ভাইয়া। অসমসত্ব প্রভাবন, অসমসত্ব, তার মানে এটা উল্টাটা হবে, বুঝতে পারতেছো? উল্টাটা কি? মানে একই দশায় থাকবে না, দশাটা এক হবে না। প্রভাবক বিক্রিয়ক উৎপাদের দশাটা কি হবে না? এক হবে না। যেমন ধরো, এইটার নাম স্পর্শ পদ্ধতি। কি পদ্ধতি? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, সালফিউরিক অ্যাসিড উৎপাদন। তাহলে এখানে আমরা কিভাবে করব? আগের মতোই সব থাকবে। এটাও গ্যাস, এটাও গ্যাস, এইটাও গ্যাস। বাট প্রভাবক যেটা, এটা হলো কঠিন হবে, প্লাটিনাম। এটা হবে কঠিন। ঠিক আছে? তাহলে কঠিন হইলে কি হবে এটা? একই দশায় থাকলো? থাকলো না তো। আরেকটা হলো তোমার, ধরো এটার নাম হলো ইথিন। ইথিন, এটা হলো ইথিন। তোমরা কিন্তু কথাগুলো লিখবা, বাংলায় লিখবা যেগুলো বলছি। তাহলে তুমি শুধু উদাহরণ মনে রাখলা, বাট মানে জিনিসটা বুঝলা না, তাহলে হবে না কিন্তু। হ্যাঁ, একটু লিখে রাখবা সংক্ষেপে যে এক দশায় থাকবে না সবাই। H2 গ্যাস। এখান থেকে উৎপন্ন হবে কি? ইথিনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন হয় ইথেন। কি হয়? ইথেন হয়। 9 10 পড়ছে এগুলা। তাহলে ইথেন হইলো, এটাও গ্যাস। প্রভাবক কি থাকবে? নিকেল থাকবে। এই নিকেলটা কিন্তু কঠিন, নিকেলটা কিন্তু কঠিন। এবং তাপমাত্রা থাকে 150 ডিগ্রি সেলসিয়াস, 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এবার আসো প্রভাবনের ক্রিয়া কৌশল। প্রভাবনের ক্রিয়া কৌশল। প্রভাবনের ক্রিয়া কৌশল। দুইটা প্রক্রিয়া ভাগ করতে পারি আমরা। দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে অন্তর্বর্তী। শ্রাবণ ভাই, না না খাবো, আসতে পরে আসতেছি। হাঁস নাই? আচ্ছা। আচ্ছা, দেখো কি আছে এখানে। অন্তর্বর্তী, অন্তর্বর্তী
যৌগ গঠন প্রক্রিয়া। গঠন প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে অধিশোষণ গঠন প্রক্রিয়া। অধিশোষণ অন্তর্বর্তী যৌগ গঠন এবং অধিশোষণের মাধ্যমে এই দুইটা প্রক্রিয়া হইতে পারে ক্রিয়া কৌশলটা। তাহলে আমরা উদাহরণ মনে রাখবো, তাহলেই এনাফ। এত ডিটেলস পড়তে হবে না, বেসিক জিনিস মনে রাখবা এখান থেকে, কারণ এখান থেকে অবজেক্টিভ আসবে অথবা খ নাম্বারে আসবে। গ ঘতে কখনোই আসবে না এগুলা, বুঝছো? খ নাম্বারে এবং অবজেক্টিভের জন্য যতটুকু দরকার অতটুকু পড়বা, এত গভীরে যাওয়ার দরকার নেই। তাহলে প্রথমটা দেখো, অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া। অন্তর্বর্তী, তো একটু আগে আমরা একটু করলাম না স্পর্শ পদ্ধতিতে, আর একটা পড়ছিলাম লেট প্রকোষ্ঠ পদ্ধতি। যেমন এটারই কথা চিন্তা করো, যে লেট প্রকোষ্ঠ পদ্ধতি, লেট প্রকোষ্ঠ পদ্ধতির কথা চিন্তা করো। এখান থেকে হয়েছিল সালফার ট্রাইঅক্সাইড। ইয়া, হ্যাঁ, সালফার ট্রাইঅক্সাইড। প্রভাবক ছিল নাইট্রিক অক্সাইড। এখানে যেটা হয়, প্রথম ধাপে নাইট্রিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে অক্সিজেন। কি বিক্রিয়া করে? অক্সিজেন। তাহলে কি উৎপন্ন হয়? নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। কি হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা হলো প্রভাবক। এটা কি? প্রভাবক। আর এটা হলো তোমার বিক্রিয়ক ওয়ান। এই যে এটা বিক্রিয়ক ওয়ান। উৎপন্ন হইলো কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। সমতা করলে এখানে 2 হয়, এখানে 2 হয়। এইটার নাম হলো অন্তর্বর্তী যৌগ গঠন। এটার নাম কি? অন্তর্বর্তী যৌগ। আচ্ছা, পরের ধাপে কি হবে? পরের ধাপে, পরের ধাপে দেখো, এই যে অন্তর্বর্তী যৌগটা তৈরি হয়েছে, NO2 কয়টা? 2টা, প্লাস সালফার ডাইঅক্সাইড 2টা বিক্রিয়া করলো। বিক্রিয়া করে তৈরি করবে কি? সালফার ট্রাইঅক্সাইড আর NO। তাহলে আলটিমেটলি কি হইলো বলো তো? প্রভাবকটা আগের মতোই থেকে গেল, তার কোনো পরিবর্তন হইল না। বাট পরিবর্তন হইল কার? এইটার, সালফার ডাইঅক্সাইড থেকে হয়ে গেল সালফার ট্রাইঅক্সাইড। অর্থাৎ সে নিজে কিন্তু কি থাকলো? একই থাকলো, বাট সে এটাকে চেঞ্জ করে দিল। বুঝতে পারছো? এটার নাম অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া। অর্থাৎ প্রভাবকের কি হইল? পুনর্জন্ম হইল, রিজেনারেশন। রিজেনারেশন হইল। এটার নামে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া। আচ্ছা, এখন আসো, অধিশোষণটা কি? এটা তো বুঝছো নাকি? অধিশোষণটা কি এটা বুঝছো, হ্যাঁ? এটা প্রথমে কথা হচ্ছে, একটা পদার্থের সাথে থাকা আরেকটা পদার্থের অভ্যন্তরে প্রবেশ না করে তার পৃষ্ঠতলে কি হবে? সঞ্চিত হবে। অর্থাৎ একটা পদার্থের সাথে আরেকটা পদার্থ আছে, তার অভ্যন্তরে সে প্রবেশ করবে না। প্রবেশ না করে কি হবে? পৃষ্ঠতলে সঞ্চিত হবে অথবা কেন্দ্রীভূত হবে। বুঝতে পারছো? ধরো, একটা কঠিন পদার্থের পৃষ্ঠতলে একটা গ্যাস আছে, এটার নামে হচ্ছে কি? অধিশোষণ। বুঝছো? একটা কঠিন পদার্থ, তার পৃষ্ঠতলে কি আছে? গ্যাস আছে, এটার নামে হচ্ছে অধিশোষণ প্রক্রিয়া। অথবা একটা তরল পদার্থ, ধরো পানি, ধরো পানির মধ্যে গ্যাস দিছি। পানির মধ্যে কি দিছি? গ্যাস। পানির ভেতরে না, ভেতরে যায় না, এটা পানির অভ্যন্তরেও প্রবেশ করে নাই, জাস্ট কোথায় আছে? পৃষ্ঠতলে আছে। এটার নামই হলো অধিশোষণ। বুঝতে পারছো?
তাহলে এটার বাংলা কথাটা লিখবো হচ্ছে যে একটা পদার্থের তার সঙ্গে সংস্পর্শে থাকা অপর একটা পদার্থের তার সঙ্গে সংস্পর্শে থাকা অপর একটি পদার্থের অভ্যন্তরে প্রবেশ না করে অভ্যন্তরে প্রবেশ না করে তার বা উক্ত পদার্থের পৃষ্ঠতলে থাকা পৃষ্ঠতলে থাকা বা সঞ্চিত হওয়া সঞ্চিত বা কেন্দ্রীভূত হওয়ার ঘটনা। আচ্ছা, এখন দেখো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এই যেটাকে বললাম হেবারবস পদ্ধতি, মনে আছে হেবারবস পদ্ধতির কথাটা? এখানে কি হয়েছিল? নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন যুক্ত হয়েছে, তৈরি হয়েছে হলো অ্যামোনিয়া। ক্ষমতা করলে এখানে 2 হয়। আর প্রভাবকটা থাকে আয়রন। প্রভাবকটা কি? আয়রন। তো এই যে আয়রনটা আছে না, আয়রনটা কি কঠিন না বলো? কঠিন। এই আয়রনের পৃষ্ঠতলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যায় জমা হয় বা সঞ্চিত হয়। ঠিক আছে? কোথায় গেছে? আয়রনের পৃষ্ঠতলে গেছে। যাওয়ার পরে এই নাইট্রোজেনের মধ্যে যে বন্ধনটা ছিল, নাইট্রোজেনের বন্ধনটা কি? এই যে এরকম একটা বন্ধন, ত্রিবন্ধন। আর হাইড্রোজেনের মধ্যকার যে বন্ধনটা আছে, এটা ভাঙা শুরু করলো। এই বন্ধনটা কি হলো? ভাঙা শুরু হইলো। যখন এরা ভাঙা শুরু করবে, তখন নাইট্রোজেন যুক্ত হবে এই যে এটার সাথে, এনএইচ গঠন করবে। কি তৈরি করবে? এনএইচ। তারপর তৈরি করবে NH2। তারপর তৈরি করবে NH3। মানে এভাবে ধাপে ধাপে কি করবে? অধিশোষণের মাধ্যমে এই বিক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে আয়রনটা হচ্ছে কঠিন। এই কঠিনের পৃষ্ঠতলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই গ্যাস দুইটা কি হচ্ছে? অধিশোষিত হচ্ছে। তারপরে কি হইলো? বা সঞ্চিত হইলো। সঞ্চিত হওয়ার পরে এই দুইটার বন্ধনটা আস্তে আস্তে ভাঙা শুরু করলো। ভাঙা শুরু করার পরে এটার সাথে এটা কি যুক্ত হওয়া শুরু করলো। আস্তে আস্তে NH হইলো, NH2 হইলো, NH3 হইলো। এভাবে করে যে প্রক্রিয়াটা, তার নাম হচ্ছে অধিশোষণ প্রক্রিয়া। ক্লিয়ার হয়েছে? এই যে যখন অ্যামোনিয়া হয়ে গেল, অ্যামোনিয়া হয়ে যাওয়ার পরে আয়রনের পৃষ্ঠতল থেকে সে বের হয়ে যাবে। আয়রন থেকে সে মুক্ত হয়ে যাবে, বুঝছো? আয়রনের যে পৃষ্ঠতলটা ছিল, সেখান থেকে সে দূরীভূত হয়ে যাবে এবং আয়রনটা একা একা পড়ে থাকবে। তার মানে আয়রনের কোনো চেঞ্জ হবে না। আয়রন যা ছিল সেটাই থাকবে। বাট পরিবর্তনটা হইলো কার? অ্যামোনিয়ার। বুঝতে পারছো সাবা? জি ভাইয়া বুঝছি। সাদিয়া, বুঝছো? জি ভাইয়া বুঝছি। বলো তো কি বলছি অধিশোষণটা। বাংলায় বলো জাস্ট, যেটুকু বুঝছো ততটুকুই বলো। তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বুঝাইতে পারবো না। হুম? বুঝায় বলতে পারবো না। পারবা না কেন? তাহলে আমি কেন বলতেছি? তুমি তখনই বুঝবা যখনই তুমি আরেকজনকে বুঝাইতে পারবা। ততক্ষণ পর্যন্ত তোমার কোনোদিন পড়াশোনা হবে না বা ক্লিয়ার হবে না
যতক্ষণ পর্যন্ত তুমি আরেকজনকে বুঝাইতে না পারবা। এটাই মনে রাখবা। তুমি পরীক্ষায় লিখতে পারবা না কেন, লিখতে পারো না কেন? কারণ তুমি অন্য একজনকে তুমি বলতে পারো না, বা সেটা বুঝাইতে পারো না। তুমি একটা জিনিস মানুষকে বুঝাবা বা নিজে চর্চা করবা, বইলা বইলা, পরীক্ষায় তুমি ইজিলি লিখতে পারবা। বাট তুমি মনে 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 খালি শুধু মনে করবা যে এটা এটা ওইটা ওইটা, এই যে মনে মনে করতেছো না, পরীক্ষার হলে যায় তুমি লিখতে পারবা না। এটাই হলো তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। বুঝতে পারছো? কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ মনে মনে করার জিনিস না। আবার ভিডিওটা দেখবা, দেখে পরের ক্লাসে আমি যা যা যতগুলো আজকে ইনফরমেশন দিছি সবগুলো, এবং আগের ক্লাসে যেগুলো বলছি সবগুলো পড়ে দেন পরের ক্লাসে আসবা। আসার পরে আমি একটা একটা করে বলবো যে এটা বুঝাও, এটা সবাইকে বুঝাবা। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।